আজকের ভিডিওতে আমরা দেখব এমন এক অবাক করা শিল্প প্রক্রিয়া যেখানে সাধারণ এক কলা গাছ থেকে তৈরি হচ্ছে মেয়েদের আরামদায়ক পোশাক ব্রা, যেটাকে আমরা বেশিরভাগ সময় ফল তোলার পর আর কোনো কাজের মনে করি না, সেটাই পরিণত হচ্ছে আধুনিক টেক্সটাইলের কাঁচামালে। আর সেই ফাইবার থেকেই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব সুতা, কাপড় এবং শেষ পর্যন্ত নারীদের জন্য হালকা, আরামদায়ক, টেকসই, ইকো ফ্রেন্ডলি ব্রা। ভাবুন তো, যে কলা গাছ থেকে আমরা ফল খাই সেই গাছ কেটে ফেলার পর তার কাণ্ডটাকেই যদি এমন এক পোশাকের কাঁচামাল বানানো যায় যেটা নারীদের প্রতিদিনের ব্যবহারে আরাম দেয়, হালকা লাগে, ঘাম কম জমায় আর দীর্ঘ সময় পরেও অস্বস্তি তৈরি করে না, তাহলে কেমন হবে? আরও অবাক করা বিষয় হলো, এই কল্পনার পেছনে আছে বাস্তব এক ভিয়েতনামি পথ। ভিয়েতনামের মুসা পাক্তা নামের একটি প্রতিষ্ঠান দেখিয়েছে কলা গাছের কাণ্ডের ভেতরে লুকিয়ে আছে মূল্যবান তন্তু, আর সেই তন্তু থেকে তৈরি হতে পারে ব্যবহারযোগ্য বস্ত্রের কাঁচামাল। আজকের ভিডিওতে আমরা দেখব মাঠে ফেলে দেওয়া কলা গাছ কিভাবে ধাপে ধাপে সোনালী তন্তুতে বদলে যায়, সেই তন্তু কিভাবে সূক্ষ্ম সুতায় রূপ নেয়, আর সেই সুতা থেকে কিভাবে তৈরি হতে পারে নারীদের আরামদায়ক, হালকা, ব্যবহার বান্ধব ব্রা। যে জিনিসটাকে আমরা একসময় বর্জ্য ভাবতাম, সেটাই যদি আগামী দিনের বস্ত্রশিল্পের নতুন ভরসা হয়ে ওঠে, তাহলে সত্যিই পৃথিবী বদলাতে খুব বেশি সময় লাগবে না। ভিয়েতনামের গ্রামাঞ্চলে কলা তোলার পর গাছ কেটে ফেলা খুবই সাধারণ ব্যাপার। ফল নেওয়া হয়ে গেলে কাণ্ডটাকে আর কাজে লাগে না, এমনটাই বহুদিন ধরে ভাবা হয়েছে। কিন্তু ভিয়েতনামের কিছু উদ্যোগ এই ধারণাই বদলে দিয়েছে। মুসা পাক্তা এবং তাদের সঙ্গে কাজ করা স্থানীয় উৎপাদকরা দেখিয়েছে কলা গাছের কাণ্ডের ভেতরে এমন তন্তু আছে যেটা আলাদা করে বের করা গেলে তা দিয়ে শক্ত, টেকসই, ব্যবহারযোগ্য সুতা তৈরি করা সম্ভব। আর সুতা যখন আরও সূক্ষ্মভাবে প্রস্তুত করা হয়, তখন তা শুধু দড়ি, মাদুর, ঝুড়ি বা কাগজে নয়, পোশাকের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা খুলে দেয়। প্রক্রিয়াটা শুরু হয় মাঠ থেকে। কলা তোলার পর কাণ্ডগুলো কেটে রাখা হয়। এই সময় দেরি করা যায় না, কারণ কাটা কাণ্ড অনেকক্ষণ পড়ে থাকলে ভেতরের অংশ ভেজা হয়ে নষ্ট হতে শুরু করে। তাই কাণ্ডগুলো খুব দ্রুত সংগ্রহ করে কারখানায় আনা হয়। কারখানায় পৌঁছেই প্রথমে বাইরের ময়লা, কাদা, শুকনো পাতা আর অতিরিক্ত অংশ সরিয়ে ফেলা হয়। এরপর কাণ্ডকে সমান মাপে কেটে নেওয়া হয়, যাতে যন্ত্রে সহজে ঢোকানো যায়। এই ধাপটি দেখতে খুব সাধারণ মনে হলেও এখানেই আসল যত্নের শুরু, কারণ শুরুর ভুল মানেই শেষের তন্তু খারাপ। এরপর শুরু হয় কাণ্ড চেরা ও তন্তু আলাদা করার কাজ। কলা গাছের কাণ্ড আসলে অনেকগুলো স্তরে গঠিত। প্রতিটি স্তরের ভেতরেই লম্বা, সরু, নমনীয় তন্তু থাকে। বিশেষ যন্ত্রের সাহায্যে স্তরগুলোকে চাপ দিয়ে আলাদা করা হয়। বাইরের রসালো অংশ সরে যায় আর ভেতর থেকে বেরিয়ে আসে সোনালী আভাযুক্ত ভেজা তন্তু। এই সময় অতিরিক্ত টান দিলে তন্তু ছিঁড়ে যেতে পারে, আবার খুব নরমভাবে কাজ করলে ভেতরের রস লেগে থাকে। তাই দক্ষ হাতে মাপজোক রেখে আস্তে আস্তে তন্তু বের করা হয়। তন্তু বের হওয়ার পরই সেটা ব্যবহার করা যায় না, এতে তখনও কাণ্ডের রস, আঠালো ভাব, অমসৃণতা আর আর্দ্রতা থেকে যায়। তাই পরের ধাপে তন্তু ধোয়া হয়। বড় পাত্রে বা পানির ধারা দিয়ে তন্তুকে ভালোভাবে পরিষ্কার করা হয়। এতে লেগে থাকা রস বের হয়ে যায়, তন্তু আলাদা আলাদা হয়ে ওঠে আর পরে সুতা কাটা সহজ হয়। কিছু জায়গায় এই ধোয়ার পরে হালকা চাপ দিয়ে পানি বের করে নেওয়া হয়। তারপর রোদে বা নিয়ন্ত্রিত উষ্ণতায় শুকানো হয়। শুকানোর সময় তন্তুর রং বদলে যায়। ভেজা, নরম, আঠালো তন্তু ধীরে ধীরে হালকা, মসৃণ আর শক্ত হয়ে ওঠে। এখানেই শুরু হয় মান বাছাই। সব তন্তু একরকম নয়। কিছু তন্তু মোটা, কিছু মাঝারি, কিছু খুবই সূক্ষ্ম। মোটা তন্তু দিয়ে দড়ি বা ঘরের জিনিস বানানো ভালো, কিন্তু ব্রা তৈরির জন্য দরকার এমন তন্তু যেটা মিহি, দীর্ঘ, নমনীয় আর ত্বকের সংস্পর্শে অস্বস্তি তৈরি করবে না। তাই ব্রা বানানোর উপযোগী বস্ত্রের জন্য সবচেয়ে নরম, সবচেয়ে সমান, সবচেয়ে সূক্ষ্ম তন্তু আলাদা করে রাখা হয়। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ব্রা এমন একটি পোশাক যেখানে শক্তি যেমন দরকার, তেমনই দরকার কোমলতা। তন্তু বাছাই শেষ হলে তা সুতা তৈরির ঘরে যায়। সেখানে তন্তুগুলোকে পাক দিয়ে একত্র করা হয়। প্রথমে তুলনামূলক মোটা সুতা তৈরি হয়। তারপর প্রয়োজন অনুযায়ী বারবার টেনে সমান করে পাক কমিয়ে বা বাড়িয়ে আরও সূক্ষ্ম সুতা তৈরি করা হয়। ব্রা তৈরির জন্য ব্যবহৃত সুতা খুব বেশি মোটা হলে কাপড় রুক্ষ লাগে, আবার খুব বেশি নরম হলে গঠন ধরে রাখতে পারে না। তাই এখানে এমন ভারসাম্য রাখা হয় যাতে সুতা একদিকে কোমল হয়, অন্যদিকে টেকসইও হয়। এই সূক্ষ্ম সুতা তৈরি হওয়ার পর তা আবার পরিষ্কার করা হয়, যাতে তন্তুর খসখসে অংশ বাদ পড়ে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তর, সুতা থেকে কাপড়।
সূক্ষ্ম সুতাকে বয়ন বা বুননের মাধ্যমে পাতলা, নরম, নমনীয় বস্ত্রে রূপ দেওয়া হয়। ব্রা তৈরির জন্য কাপড় এমন হতে হয় যা সহজে ভাঁজ নেয়, শরীরের সঙ্গে স্বাভাবিকভাবে বসে, বাতাস চলাচল করতে দেয়, আর দীর্ঘ সময় পরলেও ভারী মনে না হয়। কলা গাছের তন্তু থেকে পাওয়া কাপড়কে তাই আরও কোমল করার জন্য ধোয়া, নরম করা, সমান করা এবং মসৃণ করার কয়েকটি ধাপ পার করা হয়। ফলে কাপড়ের উপরিভাগ কোমল হয়, ভিতরভাগ আরামদায়ক হয়, আর সেটি সংবেদনশীল পোশাক তৈরির জন্য প্রস্তুত হয়ে ওঠে। এবার কল্পনা করুন এই কাপড় থেকে কিভাবে ব্রা তৈরি হয়। প্রথমে তৈরি হয় নকশা। কোন অংশে বেশি সমর্থন দরকার, কোন অংশে বেশি কোমলতা দরকার, কোথায় কাপড়ের দুটি স্তর লাগবে আর কোথায় একটি স্তরই যথেষ্ট, তা ঠিক করা হয়। তারপর বড় কাপড় কেটে ছোট ছোট অংশ বানানো হয়। ব্রার দুই পাশের আবরণ, বুক ঢাকার বাঁকানো অংশ, নিচের বেষ্টনী, কাঁধের ফিতা, পিঠের জোড়া লাগানোর অংশ সবকিছু আলাদা করে কাটা হয়। এই কাটাই অত্যন্ত নিখুঁত হতে হয়, কারণ সামান্য ভুলে আরাম নষ্ট হয়ে যেতে পারে। ব্রার বুক ঢাকার অংশে সাধারণত এমন কাপড় লাগে যা নরম হলেও আকৃতি ধরে রাখতে পারে। তাই কলা গাছের তন্তুর সূক্ষ্ম বস্ত্রকে কখনো দ্বিস্তর করা হয়, কখনো ভেতরে আরেকটি কোমল স্তর যোগ করা হয়। এর ফলে বাইরের স্তর টেকসই থাকে আর ভেতরের স্তর স্পর্শে আরাম দেয়। নিচের বেষ্টনী অংশে দরকার একটু বেশি দৃঢ়তা, কারণ সেটাই পুরো পোশাককে জায়গা মতো ধরে রাখে। আবার কাঁধের ফিতায় দরকার নমনীয়তা, যাতে চাপ কম লাগে। অর্থাৎ একই কলা গাছের তন্তু থেকে তৈরি সুতা হলেও ব্রার আলাদা অংশে আলাদা বুনন, আলাদা পুরুত্ব, আলাদা সমাপ্তি ব্যবহার করা হয়। এখানেই দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝে নেওয়া দরকার। ব্রা শুধু একটি পোশাক নয়, এটি আরাম, দৈনন্দিন ব্যবহার, দেহের সঙ্গে সামঞ্জস্য আর পরিচ্ছন্নতার বিষয়। তাই যদি কলা গাছের তন্তু দিয়ে ব্রা তৈরি করতে হয়, তাহলে কাপড়কে শুধু সুন্দর হলেই হবে না, হতে হবে বাতাস চলাচলযোগ্য, হালকা, আর্দ্রতা কম ধরে রাখে এমন, আর ত্বকে কম জ্বালা তৈরি করে এমন। এই কারণেই সূক্ষ্ম তন্তু বাছাই, ভালোভাবে ধোয়া, বারবার মসৃণ করা এবং নরম সমাপ্তি দেওয়া সবকিছুই ব্রা তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এরপর আসে সেলাই। ব্রা সেলাইয়ের সময় সাধারণ পোশাকের মতো বড় সেলাই ব্যবহার করা যায় না। সূক্ষ্ম, সমান, ভাঁজহীন, মসৃণ সেলাই দরকার। যেখানে কাপড় বেশি মোটা হয়ে যাবে সেখানে অস্বস্তি হতে পারে, তাই প্রান্তগুলো নরমভাবে ভাঁজ করে আটকানো হয়। কাঁধের ফিতাগুলো এমনভাবে জোড়া হয় যেন টান পড়লেও সহজে ছিঁড়ে না যায়। পিঠের অংশে লাগানো হয় এমন বন্ধনী যা ব্যবহার সহজ করে। আর পুরো পোশাকটি একবার তৈরি হয়ে গেলে তা টেনে, ভাঁজ করে, পরে, ধুয়ে, শুকিয়ে বারবার মান পরীক্ষা করা হয়। এই পুরো যাত্রায় সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে কাণ্ডটাকে একসময় ফেলে দেওয়া হতো, সেটাই ধাপে ধাপে এমন এক পোশাকের উপাদানে পরিণত হচ্ছে যা নারীদের প্রতিদিনের জীবনে ব্যবহার করা যায়। দড়ি বানানোর তন্তু আর ব্রা বানানোর তন্তু এক নয়, কিন্তু উৎস একটাই, কলা গাছের কাণ্ড। পার্থক্য শুধু প্রক্রিয়ায়, যত্নে আর সূক্ষ্ম মান নিয়ন্ত্রণে। এ কারণেই কলা গাছের তন্তু নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ এত বড় হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে। তন্তু বের করার পর কাণ্ডের যে অংশ অবশিষ্ট থাকে সেটাও পুরোপুরি ফেলে দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে তা পচিয়ে জৈব সার বানানো যায়, আবার তরল অংশ কৃষিকাজে ব্যবহার করা যায়। অর্থাৎ একটি কলা গাছ থেকে শুধু বস্ত্রের কাঁচামালই নয়, কৃষির জন্য উপকারী উপাদানও পাওয়া সম্ভব। ফলে এই শিল্প শুধু পোশাকের নয়, কৃষক, কারিগর, উৎপাদক আর পরিবেশ সবার জন্য উপকারী এক নতুন পথ হয়ে উঠতে পারে। সবশেষে যদি প্রশ্ন করা হয় ভবিষ্যতের ব্রা কি সত্যি কলা গাছের তন্তু থেকে তৈরি হতে পারে, তাহলে উত্তর হলো পথ ইতিমধ্যেই খুলে গেছে। ভিয়েতনামের মুসা পাক্তা দেখিয়েছে কলা গাছের কাণ্ড কোনো তুচ্ছ বর্জ্য নয়, সেটি হতে পারে মূল্যবান তন্তুর উৎস। আর সেই তন্তুকে আরও সূক্ষ্ম, আরও কোমল, আরও ব্যবহার বান্ধব রূপ দিলে তা থেকে তৈরি হওয়া ব্রা একদিন পরিবেশ বান্ধব বস্ত্রশিল্পের এক নতুন পরিচয় হয়ে উঠতেই পারে। মাঠে পড়ে থাকা কলা গাছের কাণ্ড থেকে নারীদের আরামদায়ক ব্রা, এই যাত্রা শুধু এক কারখানার গল্প নয়, এটি বর্জ্য থেকে সম্পদ আর সম্পদ থেকে ব্যবহারিক সৌন্দর্যের এক অসাধারণ রূপান্তরের গল্প।